সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি টক অফ দ্য উইকের সাপ্তাহিক আয়োজনে আজকের অষ্টম পর্বে। আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি সাম্প্রদায়িক সহিংসতা ও বর্তমান বাংলাদেশ। আপনারা সকলে অবগত আছেন যে টক অফ দ্য উইকের মাধ্যমে আমরা সাম্প্রতিক সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোকে আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, সত্য উন্মোচন করার চেষ্টা করি, এবং যাতে আমরা মানসিকভাবে এবং আমাদের নিজেদের উদ্যোগের মাধ্যমে দেশের সকল বিভেদ দূর করতে পারি এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আমরা বাড়াতে পারি, এ ধরনের একটি উদ্দেশ্য থেকে আমরা এই প্রোগ্রামটি যাত্রা শুরু করেছি। আজকে আমরা একটি বিশেষ প্রেক্ষাপটে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আজকে আমরা পালন করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং একই সাথে শেখ মুজিবুর রহমান, আমাদের শ্রদ্ধেয়, আমাদের জাতির পিতার জন্ম শতবার্ষিকী। এই সময়ে আমাদের আহ, আহ, বিশেষভাবে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকে আমাদের পক্ষ আমরা স্মরণ করছি বিশেষভাবে। আমরা স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমরা যখন স্বাধীনতা অর্জন করেছিলাম তখন আমাদের বিশেষ উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদার মাধ্যমে আমাদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আজকে কি সেই সাম্যর জায়গাটা আমরা ধরে রাখতে পেরেছি কিনা, যদি সর্বশেষ উদাহরণটা বলি, যে আমরা ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম বাংলাদেশের। সর্বশেষ বঙ্গবন্ধুর জন্ম 101তম জন্মবার্ষিকীতে 17ই মার্চ আমরা লক্ষ্য করলাম সুনামগঞ্জের সাল্লা উপজেলাতে একটি একটি সাম্প্রদায়িক সহিংসতা। সেখানে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একটি হিন্দু গ্রামে আক্রমণ হয়েছে, সংঘবদ্ধভাবে আক্রমণ হয়েছে। এবং শুধু তাই নয়, তার প্রতিবাদ করতে গিয়ে তার প্রতিবাদ করেছেন এমন বলে রাজবাড়ির একটি উপজেলাতে আবার নতুন করে হামলা হয়েছে 20 মার্চ রাতের বেলাতে। আমরা এইভাবেই আমাদের দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সহিংসতার এরকম নজির আমরা একের পর এক লক্ষ্য করছি। রামু নাসিরনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ, আমাদের সাথে শ্রদ্ধেয় আলোচক হিসেবে যুক্ত হয়েছেন প্রফেসর অজয় দাশগুপ্ত। তিনি অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরি, এবং উপসম্পাদক দৈনিক সমকাল। তিনি নিয়মিত লেখেন এবং গবেষক হিসেবে কাজ করেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। তিনি সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ডক্টর সুলতান মাহমুদ রানা। তিনি বিশিষ্ট লেখক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। আমি স্বাগত জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় তিন অতিথিকে। আমরা আলোচনাটা শুরু করব আজকে শ্রদ্ধেয় প্রফেসর অজয় দাশগুপ্ত স্যারকে দিয়ে। আমরা আমাদের যে বেশিরভাগ মানুষেরই ধারণা যে বর্তমান সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, অনেক ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করেন। ঠিক তার সময়, এই আওয়ামী লীগের সময়েও আমরা যখন সর্বশেষ এই সাল্লার ঘটনাটি যদি লক্ষ্য করি কিংবা সর্বশেষ ইতিহাসগুলো যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে এই সময়েও আসলে আমাদের দেশবাসী কিংবা আমাদের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ নেই। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে ধর্মনিরপেক্ষ বলে যারা দাবি করেন আওয়ামী লীগ সরকার, তাদের আমলেও কি আমাদের সংখ্যালঘুরা অনিরাপদ হয়ে গেলেন? শ্রদ্ধেয় অজয় দাশগুপ্ত। সবাইকে শুভেচ্ছা। আপনার অনুষ্ঠানের আলোচক দুজনেই আমার খুব পরিচিত জন। ঠিক 50 বছর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশ নিয়েছি এবং সুবর্ণ জয়ন্তী স্বাধীনতা সেটা পালন করতে পারছি। বলা যায় যে সুস্থ সক্রিয় জীবনে, কর্মক্ষম জীবনে, সেটা নিজের জন্য খুবই একটা আনন্দের ব্যাপার যে আমি সবার সঙ্গে একত্রেই, যদিও করোনার কারণে হয়তো আমাদের অনেক কর্মকাণ্ড, এমনকি স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী লাখ লাখ মানুষের সমাবেশে পালন হতে পারত, কিন্তু জাতীয়ভাবে যে আয়োজন সেটাও খুব সীমিত পরিসরে, আবার বিভিন্ন স্থানেও যে আয়োজন সেটাও নানান রকমের স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ আছে, যদিও সবাই মানছে না। এই একই সময়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, তার জন্ম শতবর্ষ গত বছরের 20-এ
2020 সালে 17 মার্চ পূরণ হয়েছে, এবছর 101 বছর। স্বাধীনতার জন্য তিনি দেশবাসীকে অনুপ্রাণিত করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন, সংগঠিত করেছিলেন এবং যখন যে ধরনের আন্দোলন কৌশল সেটাও কিন্তু নিয়েছিলেন। এবং জানেন আপনারা কি আমাদের স্বাধীনতার সময় বা স্বাধীনতার আগের যে প্রস্তুতি পর্বে কিন্তু সেই পাকিস্তানের 24 বছর তিনি অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে জনগণকে সংগঠিত করার জন্য সক্রিয় ছিলেন তিনি এবং তার দল। আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ ছিল, সেখান থেকে আওয়ামী লীগ এবং আমাদের 71-এর সেই সংগ্রামটাও ছিল কিন্তু অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। পাকিস্তান হয়েছিল সাম্প্রদায়িক বিভাজনের ভিত্তিতে এবং সেখান থেকে বের হয়ে আসা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা কিন্তু মোটেই সহজ ছিল না। আপনারা জানেন যে 71-এ যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা তখন শুনতাম যে পাকিস্তান আর্মি আওয়ামী লীগ মারে, মুক্তিবাহিনী মারে আর হিন্দু মারে। অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজন দিয়ে তারা চেষ্টা করেছিল আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখার। এবং স্বাধীনতার পরে এই যারা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ছিল তারা হঠাৎ করে ভেনিশ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সেটা তো হয় নাই বাস্তবে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে মানে ব্রিটিশ আমল থেকেই মানে ভারত যখন হলো সেই 47 সালে, ভারত পাকিস্তান পুরোটাই সাম্প্রদায়িক ছিল। পাকিস্তানের শাসকরা পুরো সময়টাই তাদের ক্ষমতাটা টিকিয়ে রাখতে চেয়েছে। পাকিস্তানের সংহতি বলছে যে পাকিস্তানের সংহতি অখণ্ডতা রক্ষা করতে হবে কার থেকে? ভারতের হাত থেকে, ভারতকে হিন্দু ভারত। এই রাজনীতি থেকে বের হয়ে আসাটা মোটেই সহজ ছিল না এবং আমরা গত 50 বছরের ইতিহাসেও দেখেছি যে এই ধারাটা কিছু লোক চালায় এবং এখন গত আওয়ামী লীগ আমলে অনিরাপদ, বিএনপির আমলে অনিরাপদ, এইভাবে হয়তো বলা যায়, কিন্তু এটা একটা বাস্তবতা যে 47 সালে আমাদের এই ভূখণ্ডে প্রায় মোট জনসংখ্যার 30% মতো ধর্মীয় সংখ্যালঘু ছিল, 30-31%। সেটা এখন এই 75 বছর প্রায় ভারতবর্ষের বিভাজন, সেইটা এসে দাঁড়িয়েছে 10% কাছাকাছি। এর মধ্যে 1974 সালেও এই জনগোষ্ঠীর সংখ্যা, হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল 13.5%, আর সর্বশেষ 2001 সালের আদমশুমারিতে 8.5%। আপনি 74 যেটা, এটা 23-এর মতো, 23% মতো, 13 না। কিন্তু এখন এটা একটা, আবার দুর্ভাগ্যজনক ভাবে ভারতে আরেক ধরনের সাম্প্রদায়িকতা আছে, বিজেপি তার উত্থান, সেটাও একটা সাম্প্রদায়িক উত্থান। আবার মুসলিমদের মধ্যে ওখানে যারা আছে তাদের মধ্যে অনেক এলাকায় তারা বেশি বঞ্চিত হয়, আবার তাদের মধ্যে উগ্র ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা আছে। তার মধ্যে আবার সাম্প্রতিক সময় বিশ্বে আমরা যেমন বাংলাদেশে জেএমবি, তারপরে হিজবুত তাহরির বা এই ধরনের সংগঠন দেখি, বা এই হেফাজতে ইসলাম দেখি, জামাত ইসলাম দেখি, এই ধরনের সংগঠন ভারতেও আছে, আবার ভারতের হিন্দুদের মধ্যেও আছে। আবার দেখেন সাম্প্রদায়িকতাটা আমাদের, এই যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এসে গেল, শ্রীলঙ্কায় কিন্তু 3টা ধর্মীয় জনগোষ্ঠী আছে, হিন্দু, বৌদ্ধ এবং মুসলিম, এবং বৌদ্ধ মুসলিমদেরও কিন্তু একটি ভালো সংখ্যা আছে। এই রাজাপাক্ষে যিনি এসে গেলেন বাংলাদেশে, তিনি তো মানে বৌদ্ধ ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং মুসলিমদের বিরুদ্ধে মুসলিমরা তাদেরকে অভিযোগ করছে যে কিছুদিন আগে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছিল, বোমাবাজি হয়েছিল, তার জন্য মুসলিমদের দায়ী করছেন এবং প্রচুর নির্যাতন চালাচ্ছেন। আমাদের এখানে যারা এই সাম্প্রদায়িক উস্কানি দেয়, স্লোগান দেয়, এবং সাল্লার যে ঘটনাটা যারা সাম্প্রদায়িক দিয়ে ঘটালো, সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে, কিংবা এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটিয়েছে, এর আগে খুলনার বিভিন্ন এলাকায় ঘটিয়েছে, এর আগে দিনাজপুরে ঘটিয়েছে, এর আগে পাবনার সাথিয়ায় ঘটিয়েছে, নানান জায়গায় ঘটিয়েছে, তারা
এই সাম্প্রদায়িকতা মুসলিম মানে জঙ্গিবাদের কখনো বলে, এবং একটা ভারত বিরোধিতাও তার সঙ্গে থাকে। নরেন্দ্র মোদীকে আসতে দিবে না কেন? কারণ মুসলিম বিদ্বেষ। কিন্তু রাজাপাক্ষে বাংলাদেশে আসা নিয়ে কিন্তু একটা কথাও বলে নাই। কিংবা হেফাজতের যে নেতা বলতেছে যে তার বিরুদ্ধে বলছে, কাজে এটা সহ্য করা হবে না, কিন্তু তিনি কিন্তু বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের তার প্রতিটা বক্তৃতায় আলোচনায় গালমন্দ করছেন। এটা নিয়ে কিন্তু মানে কোন রকমের কথা, এমনকি আমাদের সুধী সমাজে অনেক সময় চুপ থাকে। আরেকটা কথা বলে আমি শেষ করব যে তার এই মানে এটার সাম্প্রদায়িক, বাস্তবতা কি এমন যে এরকম এই অপারেশনটা চলতেই থাকবে, এই নিগ্রহটা চলতেই থাকবে? আমি একটা এই 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ, মানব সমাজ থেকে শিক্ষা নিতে বলবো সবাইকে, যে ধর্মের সাম্প্রদায়িকতাই হোক, মুসলিম হোক, ইসলাম হোক, হিন্দু হোক, বা মুসলিমদের নানা সেক্ট আছে, হিন্দুদের নানা সেক্ট আছে, বৌদ্ধ হোক, সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে দেশ পরিচালনা করছে যেসব দেশ, তার একটিও অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে উন্নত হয়নি। এই শিক্ষাটা আমি নেওয়ার জন্য কোন দেশ, আপনি আরব দেশগুলোতে দেখেন, একটি দেশও কিন্তু, এমনকি দেখেন সৌদি আরবও কিন্তু তার এতদিনের অনুসৃত পথ থেকে সরে আসার চেষ্টা করতেছে। আপনি দেখেন কোন দেশই কিন্তু, পাকিস্তান, মানে আমাদের থেকে কিন্তু পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা 1971 সালে আমাদের চেয়ে দ্বিগুণ ভালো ছিল তারা, এখন আমাদের চেয়ে কত পিছিয়ে পড়ছে, প্রতিদিন হিংসা হানাহানি হচ্ছে। হেফাজতের নেতারা কয়েকদিন আগে বলছেন যে নরেন্দ্র মোদী মুসলিম হত্যা করে, কিন্তু ভারতে প্রতিদিন যা মুসলিম হত্যা হয়, পাকিস্তানে কিন্তু মুসলিম হত্যা প্রতিদিন তার চেয়ে বেশি হচ্ছে, আফগানিস্তানে বেশি হচ্ছে, সিরিয়ায় বেশি হচ্ছে, ইরাকে বেশি হচ্ছে। এগুলো নাকি এরা কোনো কথা বলে? এরা জি শুধু একটা বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রদায়িক বিদ্বেষ নিয়ে কথা বলে। এইটা আমাদের দেশের অর্থনৈতিক, সামাজিক কোনো উন্নতি করবে না, এটা সবাইকে বুঝতে হবে। জি আমি আমরা একটু গৌতম দার কাছ থেকে শুনে আসবো। গৌতম দা, আমরা লক্ষ্য করছি যে আপনাকে মিউট করা আছে গৌতম দা। আমরা লক্ষ্য করছি বারবার যে এই বিভিন্ন সময় বিভিন্ন প্রত্যেকটি সরকারের আমলেই নিয়মিত ভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এরকম ঘটতেই থাকছে। কিন্তু সরকার সেরকম, আমরা সরকারগুলোকে লক্ষ্য করছি অনেকটা দুর্বল। দুর্বল এজন্য বলছি যে তারা, যারা এই ভূমিকাগুলো ঘটাচ্ছে, এরকম অঘটনগুলো ঘটাচ্ছে, তারা, সরকারগুলো তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এরকম উল্টো অনেক ক্ষেত্রে আমরা দেখছি সেই শক্তিগুলোকে, সাম্প্রদায়িক শক্তিগুলোকে তোষণ করছে এই সরকার, বিভিন্ন সরকারগুলো। সেটা আপনাদের সময়ও ছিল জামায়াত ইসলামকে তোষণ করার প্রবণতা, বর্তমান সরকারের একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সময়, যেমন হেফাজতের সাথে সখ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখবেন? কেন সরকারগুলো এই সাম্প্রদায়িক শক্তিগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারছেন? ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাই অজয় দাকে এবং ডাক্তার সুলতান সাহেবকে, তাদের সাথে একত্রে আলোচনা করতে পারছি। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নের উত্তরে এরকম দেওয়া যেতে পারে যে আমরা সুদীর্ঘ সময়কাল সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করেছি। বলা যায় বাংলাদেশটা হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমি পাকিস্তান আমলের কোনো কথা এখানে আনতে চাই না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের অত্যন্ত প্রত্যাশা ছিল আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই বাংলাদেশের সুন্দরভাবে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা বসবাস করব। কিন্তু বিভিন্ন সময় আমাদের সেই আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা বারবার বিঘ্নিত হয়েছে। বিভিন্ন সময় দেখা গেছে একটার পর এক সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সম্পদের লোভে সাম্প্রদায়িক উস্কানি, কিংবা একটি আন্দোলন যখন দানা বেঁধে ওঠে সেই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য সহিংসতা। এমনি ভাবে বিভিন্ন সময় বিভিন্ন সহিংসতা হয় এবং সহিংসতার শিকার হয় এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, কোনো সময় হিন্দু, কোনো সময় বৌদ্ধ, কোনো সময় খ্রিস্টান।
এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। বিশেষ করে রামু, পখিয়া, টেকনা, পটিয়া বৌদ্ধ মন্দিরে হামলা, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা, কিংবা তারপরে সাথিয়ার হামলা, নর্থ বেঙ্গলে বিভিন্ন জায়গায় হামলা এবং হিন্দু সম্পদ, মন্দির ক্ষতিগ্রস্ত করা, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। যেমন আওয়ামী লীগের সময় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে রামুখিয়া, পটিয়া কিংবা নাসিরনগর কিংবা সাথিয়া, দিনাজপুর, পঞ্চগড় বিভিন্ন জায়গায় যে সমস্ত সহিংসতা হয়েছে, যে সমস্ত সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, সেই নির্যাতনগুলো, সেই অন্যায়গুলোর বিচার আজ পর্যন্ত হয়নি। সেই বিচার না হওয়ার কারণে, বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ধরনের প্রবণতা বৃদ্ধি পায় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। একটি ঘটনা ঘটার পরে সেই ঘটনার বিরুদ্ধে যদি সত্যিকারের সঠিক সময়ের মধ্যে বিচার হতো এবং যারা দোষী তাদেরকে বিচারের মাধ্যমে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা যেত, তাহলে আমার মনে হয় এই সহিংসতার প্রবণতাটা কমে যেত। ইদানিংকালে সালনায় যে ঘটনা ঘটলো, সুনামগঞ্জের সালনায় যে ঘটনা ঘটলো, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত মর্মান্তিক। বিশেষ করে বাড়ি ঘর মন্দির সবকিছু ভাঙ্গা হয়েছে, অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকৃত লোকেরা কতটুকু দোষী, কতটুকু তাদের ভবিষ্যতে বিচার হবে, এটা নিয়ে এখনই আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে অতীত থেকে এইটুকু আমরা শিক্ষা গ্রহণ করেছি যে অতীতে যে সমস্ত ঘটনা ঘটেছে সে সমস্ত ঘটনার কোনো বিচার হয় নাই, কোনো বিচারের রায় হয় নাই। তা না হওয়ার কারণে আমরা অত্যন্ত যন্ত্রণায় দিনাতিপাত করছি। আশা করি আপনি নিজেও একটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আপনি সরকারের সাথে ছিলেন, কেন এগুলার বিচার হচ্ছে না? আসলে এই ধরনের অত্যাচার নির্যাতনগুলোর বিচার কেন সরকারগুলো করছে না? সেটা সরকারের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমি মনে করি যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত এর বিচার হওয়া উচিত। প্রয়োজন বোধে আমি এর আগে একটি সাংবাদিক সম্মেলনে বলেছিলাম, এই ধরনের সহিংসতার ঘটনা, সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়ে যে সমস্ত ঘটনা ঘটে সেই সমস্ত ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রয়োজন বোধে বিশেষ ট্রাইব্যুনালে এর বিচার করে শাস্তি নিশ্চিত করা উচিত। তাহলে এই ধরনের প্রবণতা কমতে পারে বলে আমি মনে করি। জি, আমরা একটু সুলতান মাহমুদ রানা স্যারের কাছে যাব। স্যার, আমরা পত্রিকার খবরগুলোতে লক্ষ্য করলাম যে সাল্লার হিন্দু গ্রামগুলোতে যে আক্রমণ হলো, এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক এবং তিনি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন। এবং একই সাথে ফেসবুকে যিনি পোস্ট করেছিলেন তিনি হলেন জুমন দাস। তিনি নিজেও ছাত্র দলের, বিএনপিপন্থী ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন, উপজেলা ছাত্র দলের। তার মানে একটি বড় যে দুই দল, আওয়ামী লীগ এবং বিএনপির সাথে যুক্ত, দুইটা রাজনীতির সাথে তারা যুক্ত ছিলেন। এবং সেই সাথে তাদের স্বার্থের একটি দ্বন্দ্ব ছিল, কারণ আমরা দেখেছি যে, আমরা খবর মাধ্যমে পেয়েছি যে একটি জলমহালের কুচাখাই নামে একটা বিলের ইজারা নিয়ে যে গ্রামবাসীর সাথে দ্বন্দ্ব হয়েছিল, যেটি পানি নিষ্কাশন নিয়ে, মাছ ধরার কারণে পানি নিষ্কাশন নিয়ে যে সমস্যাটি হয়েছিল। আপনি এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? বড় দুই দলের সংঘাতের থেকেই কি এই ধরনের এক অঘটন বা এই ধরনের যে বাজে ঘটনাগুলো দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হচ্ছে বা দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে চলে আসছে? আপনি কি মনে করেন এই রাজনৈতিক দ্বন্দ্ব এই ঘটনাগুলোকে উস্কে দিচ্ছে কিনা? ধন্যবাদ ইমরান। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই ধরনের একটি বিষয়ে আলোচনা শুরু করার জন্য। বিশেষ করে অজয় দা এবং গৌতম দা দুজনই দুটি সেক্টরে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। একজন রাজনীতিতে খুব সফল মানুষ, আরেকজন সাংবাদিকতায় এবং শিক্ষকতায় সফল মানুষ। তবে অজয় দাকে সাংবাদিক হিসেবেই তার এই যে একটি 7 দশকের হরতাল, গতকালকেও আমি বইটি পড়ছিলাম, এবং তিনি যেসব রচনাগুলো করেছেন আমি অনেক সময় মুগ্ধ হই। তার লেখালেখিগুলো পড়ি আমি সবসময়, তার পত্রিকাতেও আমি লিখি। এবং গৌতম দাকে, তিনি যেহেতু বিএনপির একজন নেতা, তাকে আমরা দেখেছি রাজনীতির মাঠে, একজন নেতা হিসেবে, মন্ত্রী হিসেবে দেখেছি। তো এই দুজনের সঙ্গে আলোচনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং আজকের এই আলোচনার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্ব বহন করে সাম্প্রতিক সময়ের কারণে।
তো ইমরান যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে যে বর্তমান সময়ে যে সাম্প্রদায়িক হামলা, এই সাম্প্রদায়িক হামলার যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই অজয় দা এবং গৌতম দা আলোচনা করলো, সেগুলো খুব প্রাসঙ্গিক এবং খুব ন্যায্য। আমরা যদি আর একটু পিছনে যাই, গৌতম দা একটু শুরু করেছিলেন, সেটি হচ্ছে আমাদের যে বাংলাদেশ সৃষ্টি হলো, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটির অন্যতম হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িকতা। এই অসাম্প্রদায়িকতাকে লালন করে এগিয়ে নিয়ে বাংলাদেশের সংবিধানে কিন্তু একটি রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি, যার একটি অন্যতম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। এটি যখন বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হলো, সংবিধান যখন কার্যকর হলো, বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল পাকিস্তান আমলের রাজনৈতিক দল, এরকম 4টি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যায় ওই সময়, যে দলগুলো ধর্মভিত্তিক রাজনৈতিক দল। কারণ সংবিধানে যেহেতু পরিষ্কার লেখা হয়ে গেল যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, কাজেই তখন কিন্তু যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছিল সেগুলো নিষিদ্ধ হয়ে গেল। আমরা খুব ভালোভাবে জানি, এবং যারা আজকে যুক্ত রয়েছি আমরা সবাই জানি যে একটি সময়ে এসে, 75 পরবর্তী একটি সময়ে এসে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে আবার সুযোগ করে দেওয়া হয় রাজনীতিতে। তো আমি সেই জায়গায় যাব না, কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতির একটি জায়গা ইমরান বলছিল যে হেফাজত প্রীতি, জামাত প্রীতি, এই জায়গাটা কিন্তু আমরা এড়াতে পারছি না, আজকের এই আলোচনাতে আমরা এড়াতে পারছি না। তো যে দলই যেভাবেই যে প্রীতি দেখাক না কেন, আমরা কিন্তু ওই মূল গোড়াটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। এবং পরবর্তীতে আমরা খুব স্পষ্টভাবে জানি, যখন পরবর্তীতে আবার এই 72 সালের সংবিধানের অনেকাংশ আবার পুনরায় সংবিধানে আবার স্থান পেল, কিছু কিছু অংশ স্থান দেওয়া সম্ভব হয়নি, তখনও কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির একটি বিধিনিষেধ, একটি বাউন্ডারি নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এবং তখনও কিছু কিছু রাজনৈতিক দল যারা নিষিদ্ধের কাতারে চলে যায়, এবং এই নিষিদ্ধের কাতারে যাওয়ার ফলে কিছু কিছু রাজনৈতিক দল নিজেদের ফায়দা লোটার জন্য, নিজেদের অবস্থানকে তৈরি করার জন্য তারা নানাভাবে নানা দলের সঙ্গে, নানা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যায়। এবং আমরা যে আজকে হেফাজত ইসলামের কথা বলি, আমরা যদি এর গোড়া দেখি, আমরা যদি তাদের উত্থান দেখি, তাহলে আমরা অন্য প্রশ্ন আমাদের যেতে হবে। কাজে আজকে যে ইমরান যে কথাটি বলল যে এটা কি তাহলে আওয়ামী লীগ, বিএনপি বা বড় দুই রাজনৈতিক দলের দ্বন্দ্বের ফল কিনা, এটি আমরা একদম এড়িয়ে যেতে পারি না। কারণ আমরা প্রত্যেকটি জায়গায় ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পাই। আমরা যদি একটু পিছনে চলে যাই, যে 2001 সালে যখন নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেন, তখন কিন্তু নানা জায়গায়, ইতিমধ্যেই আলোচনা এসেছে, নানা জায়গায় হিন্দু পরিবারগুলোতে হামলা হয়, অনেক নারী ধর্ষণ করা হয় হিন্দু পরিবারের, এবং আমরা সেগুলো উল্লেখ করলে অনেক পরিসংখ্যান দেওয়া যাবে। এই বিষয়ে আসলে অনেক গবেষণাও হয়েছে, আমরা এটা জানি, আমরা সাধারণ মানুষ জানি। এই যে একটু আগে গৌতম দা বললো যে আসলে বিচার হয়নি, কিন্তু এই হামলাগুলো তো বিচার 2001 থেকে 2006 সালে একটি রাজনৈতিক দল, রাজনৈতিক জোট ক্ষমতায় ছিল, তো সেখানে বিচার হয়নি। পরবর্তীতে এসেও কিন্তু আজকে যে আওয়ামী লীগের আমলেও যে হামলাগুলো হচ্ছে, যে সাম্প্রদায়িক হামলা রিসেন্ট টাইমে হয়েছে, সেগুলো বিচার হয়নি। সেই প্রশ্নটি থাকার চেয়ে বড় প্রশ্নটি হচ্ছে যে আমরা সাধারণ নাগরিকরা, আমরা সাধারণ জনগণরা আমাদের সম্প্রীতি কতটুকু রাখতে পারছি, আমাদের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংঘাতগুলো কতটুকু মিটিয়ে নিজেদের অবস্থানকে সংযত করতে পারছি। এবং এই জায়গার এই প্রশ্নগুলো যদি আমরা উত্তর নির্ধারণ করতে পারি, তাহলে কিন্তু একটি জায়গায় আমরা পৌঁছাবো যে কেন এই সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে। যেমন আলোচনার শুরুতেই অজয় দা বলছিলেন যে আমরা 71 সালে বা 72 সালের সময় যে পরিসংখ্যান দেখা যায় হিন্দু জনগোষ্ঠী বা সংখ্যালঘু জনগোষ্ঠীর, সেই পরিসংখ্যান এখন আস্তে আস্তে মানে আরো নিচের দিকে যাচ্ছে। এটি কেন হবে? বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক রাজনীতির দেশ, বাংলাদেশে যেখানে মুক্তিযুদ্ধের চেতনা, যেখানে এটি অসাম্প্রদায়িকতা, যেখানে আজকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন হচ্ছে, যেখানে আর কয়েকদিন পরে বাংলাদেশ 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হবে। যে বঙ্গবন্ধুর কথা আজকে আমরা জন্মশতবার্ষিকী উদযাপন করছি, সেই বঙ্গবন্ধু তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে আলাদা করে দেখেননি। এবং বঙ্গবন্ধু ওই জন্যই তো ধর্মনিরপেক্ষতা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলেন। এবং আজকে যে মুক্তিযুদ্ধ করে আমরা যে বাংলাদেশের নাগরিক, এই মুক্তিযুদ্ধের যে
জায়গাটি, সেইখানে আমরা আমরা যদি চিন্তা করি যে গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, এগুলো তো ধর্ম না। যেমন অযোধ্যা বলছিল যে যে ধর্মের ভিত্তিতে যে দল, যে জাতি, দুঃখিত, যে জাতি নির্ধারিত হয়েছিল সেটি তো টেকে নাই, কারণ টেকার প্রশ্নই আসে না। আজকেও যদি এই যে সাল্লাতে যে 17ই মার্চে যে একটি বিশেষ দিনে বঙ্গবন্ধুর জন্মদিনে যে হামলাটি হলো, এখানেও কি আমরা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পাই না? খুঁজে পাই। ইমরান যে কথাটি বলছিল যে যুবলীগ বা আওয়ামী লীগ বা যুব দল, আমরা ঘুরে ফিরে কিন্তু দেখি যে আমাদের রাজনৈতিক দলের, আমাদের সাধারণ মানুষ দলে বিভক্ত। সাধারণ মানুষ এখন প্রতিটি গ্রামে যাই, শহরে যাই, মহল্লায় যাই, এত অঙ্গ সংগঠন হয়েছে যে প্রত্যেকে কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আজকে যে কোনো একটা অঘটন ঘটলে আমরা খুঁজতে যাই, খুঁজে দেখবো যে সে কোনো না কোনো দলের সদস্য। তো আমরা অনেক সময় এই জন্য দেখি যে আওয়ামী লীগের আমলে যে অনেক সময় হামলা হচ্ছে, নানাভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগের লোকরা অনেক সময় জড়িত, আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখি, তো ওই ব্যক্তিটি কি আসলে মন থেকে লালন করা অসাম্প্রদায়িকতা বুঝে কিনা, সাম্প্রদায়িকতা বুঝে কিনা, ও সংবিধান বুঝে কিনা, ও আওয়ামী লীগের আদর্শ বুঝে কিনা, অথবা যে যুব দল করে সে যুব দলের সে বিএনপির আদর্শ বুঝে কিনা, নাকি সে তারা নানাভাবে প্রভাবিত হয়ে এই কাজগুলো করছে, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। যদি আমরা এটা খুঁজে বের করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে সাম্প্রদায়িক হামলা এবং আমাদের যে বর্তমান বাংলাদেশ, আমরা যে স্বপ্ন দেখি বাংলাদেশের, সেই স্বপ্নময় বাংলাদেশ গঠন করার পিছনে এটি কতটা বাধা হতে পারে এবং কতটা আমাদের জন্য এটি একটি প্রতিবন্ধকতা, সেটি কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। জি জি, আমরা একটু অজয় দাস স্যারের কাছে যাব। আমরা গত অনেকদিন ধরেই লক্ষ্য করছি, বিশেষ করে গত 10-12 বছর ধরে যখন ফেসবুকের যখন আমরা প্রচুর ব্যবহার হচ্ছে যখন, ঠিক তখন থেকেই ফেসবুকে আমরা একটা কমন চিত্র লক্ষ্য করি যে ফেসবুকে পোস্ট, মাইক দিয়ে ডেকে গণজমায়েত, তারপর সংখ্যালঘু গ্রামে হামলা। এইভাবেই আমরা আমাদের প্রায় প্রতিটি ঘটনাই এরকম ভাবেই ঘটেছে। পুলিশ প্রশাসন আগে থেকে এসব বিষয়গুলো অবগত ছিল। যেমন যদি আমরা সাল্লার ঘটনাতেই বলি, সেইখানেও পুলিশ প্রশাসন আগের দিন কিন্তু জুমন দাসকে গ্রেপ্তার করেছিল, এবং একটি গণজমায়েত কিন্তু আগের দিনও হয়েছিল এই জুমন দাসকে ধরে দেওয়ার জন্য। মানে এই বিষয়গুলো প্রশাসন আগে থেকেই জানতো। তাহলে প্রশাসন কেন শুরু থেকেই উদ্যোগী ভূমিকায় যায় না? প্রশাসনকে কেন আমরা বরাবর দেখি যে আগে আক্রমণ হয়, তারপরে তারা সেই ঘটনাস্থল পরিদর্শন করেন? এই ঘটনা কেন বারবার ঘটে? কেন প্রশাসন আগে থেকেই এই ঘটনাগুলো সম্পর্কে সতর্ক থাকেন না বা নিরাপত্তা দিতে পারেন না? অজয় দাশগুপ্ত। সাম্প্রদায়িকতা, ধরেন ভারতে যদি বলি, সাম্প্রদায়িক প্রচারণা, মানুষকে ভুল বোঝানো, বিভ্রান্তি করা, ওখানে কিন্তু ভোটের রাজনীতির একটা অংশ। ওখানে হিন্দু সাম্প্রদায়িকতা ব্যবহার করে ভোট চাওয়া হয়। আবার তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলে বা ওরা বলে যে কোথাও কোথাও মুসলিম সাম্প্রদায়িকতাকেও ব্যবহার করছে। একরকম সমস্যা। পাকিস্তান তো পুরোটাই, এখনো পাকিস্তানে তো অন্য সম্প্রদায়ের লোক প্রায় নাই, কিন্তু দেখবেন যে ওখানেও উগ্র ধর্মান্ধ চরমপন্থী গোষ্ঠী একদল, যারা কন্টিনিউয়াসলি আমাদের এখানে জেএমবি রাজশাহীতে যেটা করেছে, আমরা এই অন্যান্য জায়গায় আজকেও দেখবেন যে গোপালগঞ্জের প্রধানমন্ত্রীকে তার সেই 20 বছর আগে হত্যা প্রচেষ্টা, তার যে সেখানেও কিন্তু উগ্র ধর্মান্ধরা তারা এটার পেছনে ছিল। ভারতে এরকম গোষ্ঠী আছে, পাকিস্তানে এইসব গোষ্ঠী তো ভরা, এবং অভিযোগ করা হয় যে পাকিস্তান সেনাবাহিনী এগুলোর পিছনে জড়িত। তারা এইসব গোষ্ঠীকে মদত দেয়। আফগানিস্তানে আপনি এই তালেবান বলেন বা আরো অনেক গোষ্ঠী আছে, তারা, আপনি আইএস বলেন মধ্যপ্রাচ্যে সক্রিয়, সিরিয়া, ইরাকে, তাই না? ওগুলো তো সবই 100% মুসলিম প্রধান। তার মধ্যে তো দেখেন সংঘাতের তো কোনো শেষ নেই। বাংলাদেশে আপনারা নিশ্চয়ই জানেন যে আফগানিস্তান বা সিরিয়ার উদাহরণ কি বাংলাদেশের ক্ষেত্রে আসলে প্রযোজ্য হবে? আসলে দেখেন ওখানেও তো একই ধর্মের মধ্যেও কিন্তু উগ্রতা, সন্ত্রাস একদল আর একদল না। আইএস যে ইসলামিক স্টেট এর অভ্যুদয়, সেটা তো ওখানেই হয়েছে, তাই না? এবং সে উগ্র ধর্ম যে অন্যরা মুসলিম না পর্যাপ্ত পরিমাণে তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে,
এখন বাংলাদেশে দেখেন যে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল, সেই সময় কিন্তু সৌদি আরব ৭৩ সালে যখন বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ সম্মেলনে গেছেন, আলজেরিয়া আসছে, তখন কিন্তু সৌদি বাদশাহ তাকে বলছেন যে আপনার দেশের নাম বদলায় দেন, ইসলামিক কান্ট্রি। এবং বঙ্গবন্ধু বলছেন যে আপনার দেশের নামও তো ইসলামিক প্রজাতন্ত্র না, আপনার দেশের নামও তো কিংডম অফ সৌদি আরবি, আপনার বংশের নামেই একটা, এমনকি ধর্মের নামে তো নাই। আমার দেশ তো বাংলাদেশ, একটা ভাষাভাষী দেশ, তার জাতীয়তাবাদী একটা বহিঃপ্রকাশ। আপনার দেশ তো আপনার মানে পূর্বপুরুষের নামে, তাই না? আপনার দেশ তো না। এখন দেখেন বাংলাদেশে কিন্তু সেখান থেকে আমরা সরে গেলাম। এরশাদ কিন্তু নিজেই বলছেন, আমি যদি স্পেসিফিক্যালি আপনার কাছে যাই যে মানে পুলিশ প্রশাসন কেন আসলে নীরব ভূমিকা পালন বলছি এটা, আমি দেখেন যে এরশাদ নিজেই বলছেন কিন্তু যে সৌদি আরব তাকে বলছিল যে তুমি যদি তোমার দেশের রাষ্ট্রধর্ম ইসলাম করো তাইলে তোমাকে অঢেল টাকা দেব, কিন্তু আমি রাষ্ট্রধর্ম ইসলাম করলাম, কিন্তু তারা কথা রাখে নাই। কিন্তু দেখেন গত কয়েক দশকে, এটা কিন্তু এরশাদ সাহেবের নিজের মুখের কথা একেবারে, যে আমাকে সৌদি আরব বলছিল অনেক টাকা দেবে যদি রাষ্ট্রধর্ম ইসলাম করি, আমি করে দিছি, কিন্তু তারা আমাকে বোকা বানায় দিছে, আমাকে সেই যে সাহায্য করবে, আর্থিক সহায়তা করবে। এখন দেখেন গত কয়েক দশক ধরে কিন্তু আমাদের সমাজে ধর্মান্ধতার প্রসার ঘটছে। আপনি দেখেন যে আমরা বলতেছি সাল্লায় এই যে ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে প্রথমে, সে দায়ী, কিন্তু সে যার কথার প্রতিবাদ করলো, মূল উস্কানিটা কে দিয়েছে? আপনি ওই যে কি রমন দাসটা কি বলেন, সে কি মূল উস্কানি, সুমন দাস, সে কি মূল উস্কানি দিয়েছে নাকি সরাসরি তার ফেসবুক পোস্টটি আমি যতদূর শুনেছি যে তার পোস্টটি খুবই আপত্তিকর ছিল, ব্যক্তিগত আক্রমণ বা পরিবার নিয়ে আক্রমণ পর্যন্ত ছিল। কার বিরুদ্ধে ছিল? মামুনুল হকের বিরুদ্ধে। তো মূল অপরাধীকে? এখানে ওখানে ধর্মীয় ওয়াজের নামে যেসব কথা আমাদের দেশে বলা হয়, সেখানে তো সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে না কিন্তু আমাদের, তাই না? কাজে মূল জায়গাটা কোথায়? আপনি সেই জায়গাটাকে আড়াল করে সুমন দাসকে আপনি যদি নিয়ে পড়ে থাকেন, তাই না? সে তো একটা অন্যায় করছে, তাকে তো গ্রেপ্তার করছে, কিন্তু বাকি যে শত শত পরিবারের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, মন্দিরে আক্রমণ করা হলো, তারা কি এটার সঙ্গে জড়িত না? কিন্তু একদল চেয়েছে এবং প্রশাসন, আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া হয়েছে কি, যেই ছেলেটার নামে বলা হয়েছিল যে সে লেখাপড়াই জানে না, ফেসবুকের ব্যবহার করে না, তার নামে ষড়যন্ত্র করা হয়েছিল, তাই না? সবাই জানে এটা, কিন্তু যারা এই বাড়িঘর পুরালো জ্বালালো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসন নেয়নি। এমনকি ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ, বিএনপির সব আইনজীবীরা বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই রসরাজ সম্ভবত নাম, তার মামলা আমরা কেউ লড়বো না, অথচ অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে। কিন্তু কোনো আইনজীবী, অর্থাৎ ধর্মের উন্মাদনা যখন সৃষ্টি হয় তখন কিন্তু আমাদের সমাজে, সেটা পাকিস্তান সৃষ্টির সময় দেখা গেছে, সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে এবং তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায়, ঠিক তখনও কেন আমাদের পুলিশ প্রশাসন এরকম মানে অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে? সেটা আওয়ামী লীগের ভেতরে সমস্যা আছে। আপনি যেটা সাল্লায় বললেন যে কেউ হয়তো মনে করে যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হয়েছে, জলমহল সুনামগঞ্জে যে হাওর অঞ্চল, সেখানে কিন্তু হিন্দু ধর্মীয় লোকদের অনেক বসবাস আছে, কাজে ওদের নিয়ন্ত্রণ থেকে জলমহলটা নিয়ে নিতে হলে পরে এই একটা সুযোগ হেফাজত ইসলাম তৈরি করে দিয়েছে, কাজে সেই সুযোগটা কাজে লাগিয়ে হামলা করো। এবং আওয়ামী লীগ, বিএনপি যারা রাজনীতিতে, আওয়ামী লীগের ক্ষেত্রে বলি যে আওয়ামী লীগ তো দাবি করে যে পার্লামেন্টে প্রায় সবাই তারা, উপজেলা চেয়ারম্যান তারা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারা, সিটি কর্পোরেশন তারা, তাইলে এই সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে যখন একদল উস্কানি দেয় তখন তারা সেটা ঠেকাইতে পারে না কেন? তার মানে তাদের ভেতরেও কিন্তু নিশ্চয়ই সরকারের এই অপশক্তি লুকিয়ে থাকে। সেইটা তাদেরকে অবশ্যই দল থেকে, যদি তারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ শক্তি মনে করে, তাইলে এদেরকে পৃষ্ঠপোষকতা তো প্রশ্নই আসে না, তাদেরকে কিন্তু তাদের যেখানে স্থান হওয়া উচিত
শাস্তি ভোগ করা উচিত, সেইখানেই পাঠানো উচিত এবং একই নীতি বিএনপিরও অনুসরণ করা উচিত। জি, আমরা একটু অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী দাদার কাছে যাব, যেটা আমরা আমাদের আলোচনায় বারবার উঠে আসছিল যে বঙ্গবন্ধু সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে তিনি সংযোজিত করলেন, ঠিক তারপর সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ছিল, কিন্তু জিয়াউর রহমান যখন রাজনীতি শুরু করলেন তখন তিনি ধর্মনিরপেক্ষতাকে বাদ দিলেন, আবার আবার আমাদের স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তিগুলোকে নতুন করে তিনি রাজনীতি করার সুযোগ দিলেন, রাজনীতিতে পুনর্বাসন করলেন। সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে বিএনপি সূচনা লগ্ন থেকেই কি সেরকম এদের জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করছে না সাম্প্রদায়িক শক্তিগুলোর জন্য? জি, আপনি যেভাবে বলছেন বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো যে সকলেরই রাজনীতি করার অধিকার রয়েছে, সেই রাজনীতি করার অধিকারের ক্ষেত্রেই জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করার তিনি সুযোগ দিয়েছেন। এমনকি যখন বাকশাল হয়েছিল, সেই বাকশাল বাদ দিয়ে এখন যে আওয়ামী লীগ রাজনীতি করছে, এই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ জিয়াউর রহমান তখন দিয়েছে। তো বিএনপি, জিয়াউর রহমান সাহেব তখন মনে করেছেন যে এদেশের সকলেরই রাজনীতি করার অধিকার আছে, সেই রাজনীতি করার অধিকারের কারণেই রাজনীতি করার তিনি সুযোগ দিয়েছেন। তাই বলে স্বাধীনতা বিরোধীদেরকেও রাজনীতি করতে দিতে হবে? স্বাধীনতা বিরোধী কে আর স্বাধীনতা পক্ষের কে বিষয় এটা না, বিষয় হলো রাজনীতি করবে না করবে সেই রাজনৈতিক দলকে পারমিশন দিয়েছে। স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার পক্ষের কোন বিষয় না, সমস্ত নাগরিক রাজনীতি করার অধিকার পাবে, সেটার কারণে তিনি রাজনীতি করার অধিকার দিয়েছেন। এবং সেই অধিকারের ফলে আজকে বাকশাল থেকে আওয়ামী লীগ করতে পারে, অন্যান্য রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তো সেই কারণে রাজনীতি করতে পারে। আমার মনে হয় রাজনীতি করার অধিকার সকলেরই আছে, সেই কারণে সেই অধিকার তিনি ফেরত দিয়েছেন। জি জি, এখন আমরা একটু সুলতান মাহমুদ রানা আপনার কাছে আসবো। আসলে অনেকেই একজন দর্শক প্রশ্নও করেছেন মাঝখানে যে অনেকেই এর সাথে একটি কনস্পিরেসি থিওরি নতুন করে যুক্ত করছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন এবং মোদির বাংলাদেশে আগমনের সাথে এই সাল্লার ঘটনার সম্পৃক্ততা এক ধরনের ষড়যন্ত্র তত্ত্বই বলবো বা কনস্পিরেসি থিওরি, এটি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন অনেকেই। এই বিষয়ে আপনি কি বলবেন? ইমরান, ধন্যবাদ। এইটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনি ধরেছেন। আমাদের এক দর্শক শিকদার যেটা আজাদ, উনি এই প্রশ্নটি করেছেন। না, বুঝতে পারছি। আসলে প্রকৃতপক্ষে এই মার্চ মাসে যে ঘটনাগুলো, এই রিসেন্ট 2-3টি ঘটনা ঘটলো, এই কয়েকটি ঘটনা একেবারে বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলোর মধ্যে একটি ষড়যন্ত্র আছে এবং এই ষড়যন্ত্র দীর্ঘদিনের ষড়যন্ত্র, একদিনের নয়। এবং আমরা যেমন বিগত 2020 সালটি করোনা কালের মধ্যে কাটাচ্ছি, এই সময়টা এক ধরনের রাজনৈতিক একটি নিশ্চুপ অবস্থায় ছিল বা একটি সমান্তরাল অবস্থায় ছিল, কিন্তু এই মাসটি এসে অর্থাৎ বর্তমান সরকারের একটি বিশেষ উদ্যোগ রয়েছে, অর্থাৎ যে উদ্যোগটি 20 সালে করতে পারে নাই, অর্থাৎ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই দুটাকে ট্যাগ করে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, ওইখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অতিথিরা এখানে আসছেন এবং এইখানে একটি জায়গা তৈরি করার চেষ্টা করছে একটি মহল, যে মহলটি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে, বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এই বিষয়ে প্রমাণ করার জন্য, যেভাবেই হোক প্রমাণ করার জন্য, এবং আন্তর্জাতিক মিডিয়া দৃষ্টি যেহেতু এই সময়ে বাংলাদেশের উপরে বেশি রয়েছে, কারণ যেহেতু আন্তর্জাতিক বিশ্ব নেতৃত্ব বাংলাদেশে আসছেন, যার ফলে এই সাল্লার ঘটনাটি একেবারে উড়িয়ে দেওয়া যাবে না যে এটি ষড়যন্ত্র নয়। এবং আমি আগের আলোচনাটি বলছিলাম যে মানে আমাদের দেশের যে রাজনৈতিক পরিক্রমা, যে রাজনৈতিক ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা বিবেচনা করলেই আমরা বুঝতে পারি যে আমাদের যে ষড়যন্ত্রগুলো প্রতিটি সময়ই এভাবে এসেছে। এবং এই আমাদের পার্শ্ববর্তী যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন, বিজেপি নির্বাচন,
যে প্রশ্নটি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী করেছেন, জি তিনি একেবারে অযৌক্তিক বা মানে একেবারে অমূলক প্রশ্নটি করেন নাই। এবং এটি নিশ্চয়ই যে যেহেতু বিজেপি এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের হিন্দু এবং মুসলমানদের একটা সম্পর্কের একটি জায়গা, একটি বিভেদ, একটা সৃষ্টি হয়েছে, সেই জায়গাটা বিবেচনা করেও এইখানে বাংলাদেশে একটি অবস্থা তৈরি হচ্ছে। এবং বাংলাদেশেও এইখানে এমন হতে পারে যে আমাদের বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা প্রমাণ করা যে বাংলাদেশ এখানে সাম্প্রদায়িক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে, এরকম একটি প্রমাণ করার একটি পায়তারা বা ষড়যন্ত্র এখানে রয়েছে। কাজে আমরা কোনোটিকে উড়িয়ে দিতে পারি না, প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে অগ্রযাত্রা, বাংলাদেশের যে সুবর্ণ যাত্রা, বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের একদম সার্টিফিকেট পেয়ে গেছে, এই এত কিছু মিলিয়ে বাংলাদেশকে যে কোনো ভাবে কাবু করা বা বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করার একটি ষড়যন্ত্র রয়েছে। এবং আমরা জানি জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সহিত রাষ্ট্র পরিচালনা করছেন। এবং এটা ঠিক যে তার রাষ্ট্র পরিচালনার ভিতরে তার নিজের জায়গা থেকে অত্যন্ত পরিষ্কারভাবে সে চেষ্টা করছেন। কিন্তু একটি রাষ্ট্র যখন একটি দল বড় হয়ে যায়, এটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তখন সরকারের ভিতরে এবং দলের ভিতরে নানাবিধ চাওয়া পাওয়ার হিসাব নিকাশটি তৈরি হয় এবং দ্বন্দ্ব তৈরি হয় এবং পারস্পরিক বিভেদ তৈরি হয়, যে বিভেদটিও আমাদের এই ধরনের সাম্প্রদায়িক হামলার ক্ষেত্রে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তো আমি মনে করব যে সরকারকে আরো একটু সচেতন হতে হবে এবং বিচার কার্যক্রমগুলো, যেমন গৌতম দা বলছিল যে হ্যাঁ ট্রাইব্যুনাল গঠন করা, সরকার বর্তমান সরকার এই ধরনের কাজ খুব সুষ্ঠু সুন্দরভাবে করে যাচ্ছেন, করার চেষ্টা করছেন। আমার বিশ্বাস যে সাম্প্রতিক সময় এবং সাম্প্রতিক অতীতে যে সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে, এগুলোর বিচার কার্যক্রমও সরকার নিশ্চয়ই করবেন এবং সেই আশাবাদ আমি সরকারের কাছে রাখি এবং সরকারের কাছে আমার প্রত্যাশা রয়েছে। জি, আমরা একটু অজয়দার কাছে যাবো, অজয় স্যারের কাছে যাবো। স্যার, যেটি সুলতান মাহমুদ রানা স্যারও বলছিলেন যে আমরা আশা করি যে বিচার হবে, কিন্তু বিচার হচ্ছে না কেন? আমাদের দর্শকদের মধ্যেও বেশ কয়েকজন প্রশ্ন করেছেন এই বিষয়টিতে, যে অনেকেই বলছেন যে তারা বিচার প্রত্যাশাই করেন না, এখন আর বিচার না হতে হতে এমন একটা জায়গায় চলে গেছে যে তারা বিচার 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 ব্যবস্থার উপরই আস্থা রাখতে পারছেন না, বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? সরকার কেন বিচার করছে না? সরকারের চেয়েও এই সারা দুনিয়াতে কিন্তু রাজনীতি যারা করে এবং রাজনীতির বাইরে যারা থাকে, বাংলাদেশে যখন সেই পাকিস্তানের স্বাধীনতার পরে ভাষার প্রশ্নটা আসলো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা কিন্তু রাজনীতিতে সামনে আসলো, ভাষার ইস্যুটাকে সামনে নিয়ে আসলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তখন তো একটাই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা কিন্তু ভাষার ইস্যুটাকে সামনে নিয়ে আসলো। রাজনৈতিক দলও যুক্ত হলো, হ্যাঁ, আওয়ামী মুসলিম লীগ হয়ে গেছে 49 সালে, তারা যুক্ত হলো, হ্যাঁ, কিন্তু ছাত্রলীগ গঠন হয়ে গেছে, তারা যুক্ত হলো। কিন্তু বুদ্ধিজীবী সমাজ এরা কিন্তু এই যে পাকিস্তান সাম্প্রদায়িকতার ভিত্তিতে হয়েছে, এই রাষ্ট্রটাকে অসাম্প্রদায়িক করতে হবে, গণতান্ত্রিক করতে হবে, সেই দাবিগুলো কিন্তু সাংস্কৃতিক অঙ্গন থেকে আসা শুরু হলো। গানের শিল্পীরা তারা কিন্তু অসাম্প্রদায়িক এইটা আমাদের সমাজ যে বিচার হবে না, কাজেই বিচার চেয়ে লাভ কি? রাজনীতিকদের অনেক হিসাব নিকাশ থাকে। যেমন প্রশ্ন করেছিল যে মোদী আসছেন, তারও থাকতে পারে, তার দল ভারতে নির্বাচন করছে, বাংলাদেশে সফর করে যদি তার সেটাকে কাজে লাগানো যায়, এটা অন্য দেশেও হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা এটি লক্ষ্য করছি, বাংলাদেশ ইস্যুটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশ ইস্যুতে না, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বিজেপির কোন নেতা কিন্তু গত 1-2 বছর ধরে তারা বলছেন যে বাংলাদেশ থেকে সব দলে দলে লোক চলে আসতেছে, এদেরকে বিতাড়ন করতে হবে। আবার ওখানেই কিন্তু ভারতে দেখবেন যে অনেক খ্যাতিমান সাংবাদিক, অনেক বুদ্ধিজীবী তারা বলছেন যে বাংলাদেশের অর্থনীতি তো ভারতের চেয়ে ভালো, বাংলাদেশের সম্ভাবনা ভারতের চেয়ে অনেক বেশি দেখা যাচ্ছে, উন্নতি দ্রুততর হচ্ছে, ওই দেশের লোকেরা কোন দুঃখে ভারতে আসতে চাইবে? এটা কিন্তু ভারতের লোকেরাই বলছে এবং বলছে যে 2000 কিছু ক্ষেত্রে আমরা হুমকি ধামকিও দেখি। অনেক ক্ষেত্রে একজন বিজেপির সাংসদ এর আগে হুমকি দিয়েছেন বাংলাদেশ দখল করে নিবে। এইটা শুনে একটা ভারতে 130 কোটি লোক, আপনি যদি ওই একজনের একটা পাগলের প্রলাপের মতো কথাকে
বড় করে দেখেন, তাইলে কিন্তু নিজের শক্তিটাকে দুর্বল করে দেখবেন। এইটাকে আপনি যদি খুব বেশি প্রচারে আনেন, তাইলে কিন্তু আপনার যে শক্তিমত্তা, আপনি যে আগাচ্ছেন, বলাই হচ্ছে যে পাকিস্তানের চেয়ে, ভারতের চেয়ে 2025 সালে বাংলাদেশের জিডিপি মাথা পিছু এটা বেশি থাকবে। হ্যাঁ, এটা কিন্তু শিক্ষার হারে এগিয়ে থাকবে, মাথা পিছু আয়ে আমরা এগিয়ে থাকবো, নারী শিশুর স্বাস্থ্য যত্ন এগুলো এগিয়ে থাকবো। এই যে দেখেন করোনার টিকা, সারা দুনিয়া বিপর্যস্ত, কিন্তু বাংলাদেশ তার টিকা, হ্যাঁ অনেক খরচ হয়েছে, কিন্তু বাংলাদেশ কিন্তু আগে ভাগে উদ্যোগ নিয়ে এটার ব্যবস্থাপনা করে রাখতে পেরেছে। ভারতের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে, অথচ টিকাটা তৈরি হচ্ছে তাদের দেশেই, যদিও এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সরবরাহ মানে ফর্মুলা দিয়ে তারা তৈরি করছে। কিন্তু দেখেন এই জায়গাগুলো তো আমাদের শক্তির দিক। ওখানে ভারতের এক দুইটা লোক কি প্রলাপ উচ্চারণ করলো, কিংবা বাংলাদেশে হেফাজত বা এরকম কেউ কোনো কথা বললো, কিংবা আওয়ামী লীগের একটা ইউনিয়ন পরিষদের মেম্বার, সে তার পক্ষে কি এই সাল্লার এই ঘটনা ঘটানো সম্ভব? বা যুবলীগ করতো, হ্যাঁ, তার পক্ষে এর পিছনে একটা বড় সংগঠিত শক্তি আছে। আমরা যদি ওই একটা ইউনিয়ন পরিষদের মেম্বারকে সব কৃতিত্ব দিয়ে দেই, তাইলে বুঝতে হবে যে আমরা অনেক কিছু আড়াল করতে চাই, যে এই দায়ী আর কেউ দায়ী না। এই যে এই ক্রমাগত দশকের পর দশক ধরে সাম্প্রদায়িক প্রচার বাংলাদেশে চলছে, তাতে কি আমাদের লাভ হয়? বরং অনেক সময় আন্তর্জাতিক সমাজের কাছে আমরা ছোট হয়ে যাই, অনেক সময় নিজের দেশের মধ্যেও যখন যে কাজটা করা দরকার, যখন এই মুহূর্তে এখন আমাদের তো করোনা, সবাই মিলে টিকা দাও, সবাই মিলে সুস্থ থাকো, সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে চলো, রাজনৈতিক দল, সরকার সবার কিন্তু এই প্রচারটা চালানো উচিত। আর একটা কি, অর্থনীতি যেন কোনোভাবেই ভেঙে পড়ে না, স্বাস্থ্যবিধি মেনে অর্থনীতি। কিন্তু আমরা এই সাম্প্রদায়িক একটা সাল্লার ঘটনা, ছোট জায়গার ঘটনা, কিন্তু এইটা সবাইকে আমাদের আচ্ছন্ন করে রেখেছে। এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জি জি, আসলে এই ঘটনাটাই আমি কিন্তু এর আগে যখন কথা বললাম তখন বলছিলাম যে এর সাথে আরো কিছু ঘটনা এর সাথে সাথেই ঘটে যাচ্ছে, যেমন সাল্লার ঘটনা থেকে নিয়ে আবার রাজবাড়িতে ঘটনা ঘটলো, এরকম একটি ধারাবাহিকতা রয়েছে। যে আমরা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী দাদা আপনার কাছে যাব। আর আমরা যদি সাল্লা উপজেলা থেকে লক্ষ্য করি, এই উপজেলায় সাল্লা দিরাই এই আসন থেকে সুরঞ্জিত সেনগুপ্ত এই আসন 6বার এমপি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের, এবং তার স্ত্রী সহধর্মিনী জয়া সেনগুপ্ত বর্তমান এমপি, এবং একই সাথে বরুণ রায় এইখানে 2বার এমপি ছিলেন। এবং এইখানে যদি সাল্লা থেকে না, জনসংখ্যা না সাল্লায় বরুণ রায় হয় নাই, উনি ওই জামালগঞ্জ এখানে আমি উইকিপিডিয়াতে একটা জায়গা থেকে দেখলাম। জি, এইখানে এবং 54 এমপি হয়েছিলেন, তখন পুরো সুনামগঞ্জ জি জি ওই জি 54 যুক্ত ফ্রন্টের হয়ে তিনি এমপি ছিলেন এখানকার। জি, সেটা শুধু হিন্দুরা ভোট দিয়েছিল। জি, তখন এখানে হিন্দু মুসলিম আলাদা ভোট হতো আর কি। জি, এখনো যদি আমরা এই সাল্লা উপজেলার জনগোষ্ঠীকে লক্ষ্য করি, এখানে অর্ধেকেরও বেশি মানে 50%-এরও বেশি জনগোষ্ঠী আসলে হিন্দু। আমরা জানি যে বাংলাদেশে সিলেট বিভাগে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করেন, এবং সাল্লা উপজেলায় অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী হিন্দু এখনো। ঠিক সেইখানে যেখানে বাংলাদেশের যে অঞ্চলটিতে বেশি হিন্দু বসবাস করেন, ঠিক সেখানেও যখন হিন্দুদের এইরকম নির্যাতনের শিকার হতে হচ্ছে, তাহলে দেশের বাকি জায়গাতে তো তাদের আরো অবস্থা খারাপ। আসলে আমরা মনেই করি, সেটি ধরেই নেওয়া যায় যে আরো খারাপ অবস্থায় তারা রয়েছেন, বা কথাই বলতে পারেন না এমন একটি অবস্থা। আসলে একটি দেশ একটি বিশেষ জনগোষ্ঠীর জন্য দিনে দিনে অনিরাপদ হয়ে যাচ্ছে। আপনি এই অনিরাপত্তার জন্য কাকে দায়ী করবেন? জি, আপনার মিউট করা আছে দাদা, মিউট করা আছে গৌতম দাদা। হ্যাঁ চল, এই অনিরাপত্তার জন্য প্রথমত আমরা সমগ্র জনগোষ্ঠীর মানসিকতা, আর দ্বিতীয়ত যে সরকার যখন ক্ষমতায় থাকে সেই সরকারের দায় দায়িত্ব নিতে হবে। এই সরকার 12 বছর ধরে ক্ষমতায় আছে, এই 12 বছরে যত হিন্দু সম্প্রদায়ের উপর, বৌদ্ধ সম্প্রদায়ের উপর নির্যাতন অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে আজ পর্যন্ত কিছু বিচার হয়। এই বিচার না হওয়ার সংস্কৃতির কারণে অন্যেরা সাহস পায় এই কথাটা, কিন্তু আমি আগেও বলেছি, বিশেষ করে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনা যদি কোনো ধরনের প্রতিকার না হয়, এই প্রতিকার না হওয়াটা অন্য আরেকটি ঘটনা তৈরি করার ক্ষেত্রে উৎসাহ তৈরি করবে। সেই কারণে আমি মনে করি যে
এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে। আমরা এই সরকারকে অনেকে অসাম্প্রদায়িক সরকার বলি, কিন্তু এই অসাম্প্রদায়িক সরকারের সময়ই সাম্প্রদায়িকতা বেশি ঘটছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে আবার শক্ত কোনো বিচার যদি হয়, সেই শক্ত বিচার হলেই একমাত্র ধীরে ধীরে এর প্রতিকার পাবে মানুষ, এবং সেই প্রতিকারের কারণে এই সাম্প্রদায়িকতা ধীরে ধীরে লোপ পেতে পারে। আর যদি একদমই বিচার না হয় কোনো ঘটনা, একটা ঘটনা ঘটলো, ঘটনা যে ঘটলো এটা তো আমরা সবাই দেখছি, কিন্তু সেই ঘটনার যদি কোনো বিচার না হয় তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত জি, দুর্ভাগ্যজনক হবে, এবং এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে। এই এই সমস্ত ধরনের ঘটনা ঘটনার যাতে জন্য না কি ঘটে কেবলমাত্র সেই কারণে আমাদের সরকারকেই দায়ী করা যাবে? বিচার হওয়ার প্রয়োজন। জি, এ ধরনের বিচার হওয়ার প্রয়োজন। ঘটনাগুলোর জন্য কেবল সরকারকে দায়ী না করে যদি আমরা দলগুলোরও তো একটা দায় রয়েছে, সেই হিসেবে বিরোধী দল বা বড় দল হিসেবে বিএনপিরও দায় নিশ্চয়ই এড়িয়ে যাওয়ার নয়। কারণ হলো তারাও তো এই ধরনের চর্চার সাথে যুক্ত, এই সাম্প্রদায়িক রাজনীতির চর্চার সাথে তারাও তো যুক্ত রয়েছেন। না জি, না, ঠিক তো আছে, কিন্তু যারা ক্ষমতায় থাকে দায় দায়িত্বটা তাদের বেশি থাকে, জি, এবং তাদের জি, দায়িত্ব কিন্তু থাকে। দেখেন ইমরান, ঢাকা জি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি কিন্তু অভিযোগ করলো যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। সে কিন্তু ছাত্রলীগের নেতা, কেন্দ্রীয় নেতা, জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। তিনি কিন্তু সুরঞ্জিত অভিযোগ করলেন যে সঞ্জিত সঞ্জিত সুনামগঞ্জ চন্দ্র। সুনামগঞ্জের আওয়ামী লীগ, সুনামগঞ্জের ছাত্রলীগ, সাল্লার ছাত্রলীগ, দিরাইয়ের ছাত্রলীগ, তারা কেন এই দুষ্কৃতকারীদের ঠেকানোর জন্য এগিয়ে এলো না? সে কিন্তু দুঃখ প্রকাশ করেই বলছে। পরে কিন্তু জি, এগিয়েছে, পরে তারা সমাবেশ করেছে, কিন্তু প্রথম দিকে যখন উস্কানি চলতেছিল তারা কেন এগিয়ে গেল না, সেই অভিযোগটা কিন্তু ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনিও করেছেন। কাজে এইটা, এই ধরনের এই বিপদ, যে সেই বিপদ সম্পর্কে সতর্ক থাকা, এবং বিশেষ করে যখন বঙ্গবন্ধু শতবর্ষ, মুজিব বর্ষ পালন করছে, যখন স্বাধীনতা 50 বছর পালন করছে, তখন সাম্প্রদায়িক শক্তি তো এই সব সময়কে টার্গেট করবে, এটা জানা কথা। তারা উস্কানি দিবে, সেই জি, কাজটা কিন্তু করে নাই। সেই অভিযোগটা কিন্তু সঞ্জিত ঠিকই করেছেন। যে আরেক সঞ্জিত সঞ্জিত দাদার যে আপনি প্রসঙ্গটি নিয়ে আসলেন, সঞ্জিত দাদা কিন্তু এটিও বলেছেন যে আওয়ামী লীগের মধ্যেও এখন অসাম্প্রদায়িক লোকজন আর নেই, সাম্প্রদায়িক লোকজন ঢুকে গিয়েছেন অনেক ক্ষেত্রে, অনেক জায়গাতেই। আমরা কিন্তু লক্ষ্য করছি, বিশেষ করে যেমন আমরা নাসিরনগরে লক্ষ্য করেছি, ওই স্থানীয় একজন স্থানীয় যে আওয়ামী লীগ নেতাদের একটি এক ধরনের সমর্থন ছিল এই ধরনের সমাবেশ বা হামলার ক্ষেত্রে, তাদের স্থানীয় রাজনীতির জন্য। এই বিষয়গুলো কিন্তু রয়েছে। আবার আমি যদি আপনাকে আরেকটি প্রশ্ন যোগ করি, সেটি হলো যে আমরা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এইসব বিষয়ে আগে মানে খুব বেশি শক্তিশালী ভূমিকা রাখতে দেখছি না। বিশেষ করে ভাস্কর্য ইস্যুতে হুমকি ধামকি দেয়া হলো, প্রধানমন্ত্রী কিন্তু বরাবরের মতোই নীরব ছিলেন, তিনি কোনো কথা বলেননি। তারপর এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেকটা মনে হচ্ছে যে শেখ হাসিনাও এই শক্তিগুলোকে অনেকটা মানিয়ে, অনেকটা পুষিয়ে, অনেকটা পোষণ করে অনেকটা ক্ষমতার পথকে নিষ্কণ্টক করতে করে রাখতে চাচ্ছেন। বিষয়টি কি এমন? জি, অজয় দাস দা স্যার। এটা ঠিক বলা যাবে না। আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে পরে সব সময় সব বিষয়ে কিন্তু দলকে কোথায় পরিচালনা করছেন, আপনি ওই সময় যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উস্কানিমূলক কথা হতে থাকে, তখন আপনি খেয়াল করে দেখবেন যে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর পুত্র, তিনি একটা কথা বলেছিলেন কিন্তু, যে বাংলাদেশের স্বাধীনতার যে অন্যতম প্রধান ভিত অসাম্প্রদায়িকতা, সেইখান থেকে আওয়ামী লীগ এক চুলো পিছু হটবে না। এটাকে কিন্তু আপনি নীতি নির্ধারকদের সর্বোচ্চ পর্যায়ের অঙ্গীকার বলেন, প্রতিশ্রুতি বলেন, দৃঢ় সংকল্প বলেন, সেইভাবেই আপনাকে দেখতে হবে। হ্যাঁ, দলের মধ্যে থাকতেই পারে ব্যবসা বাণিজ্য, যারা মনে করে যে হাওরটা দখল করা যায় যদি সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যায়। কেউ আবার মনে করবে যে সাল্লার জনগোষ্ঠী এই যদি সংখ্যালঘুরা আওয়ামী লীগকে ভোট দেয়, কাজেই তাদের সংখ্যা কিছুটা কমিয়ে ফেলা যায়, তাইলে আওয়ামী লীগকে দুর্বল করা যাবে। এরকম জি, নানান রকমের, বা কেউ চায় যে ভারত বিরোধী একটা, ভারত একদল অভিযোগ করে যে ভারতের মোদী সরকার হোক বা আগের কংগ্রেস সরকার হোক, তারা আওয়ামী লীগের পিছনে আছে। কাজেই এইখানে হিন্দুদের উপরে অত্যাচার করে যদি হাসিনার উপরে দোষ চাপিয়ে দিয়ে ভারতের নেতাদের আওয়ামী লীগের প্রতি কিছুটা বিদ্বেষ বা একটু সমালোচনা মুখর করা যায়, তাইলে ভবিষ্যতে লাভ হতে পারে। নানান রকমের হিসাব থাকে। কিন্তু আমি মূল কথাটা বলবো যে
বাংলাদেশের যারা উন্নতি সমৃদ্ধি চান, যারা অগ্রগতি চান, উন্নত বিশ্বের সারিতে বাংলাদেশকে দেখতে চান, বিজ্ঞানে, শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে অগ্রসর বাংলাদেশকে দেখতে চান, তাদের স্পষ্ট বুঝতে হবে এই কোন লক্ষ্যই সাম্প্রদায়িকতাকে ন্যূনতম প্রশ্রয় দিয়ে। জি, আমরা একটু সুলতান মাহমুদ রানা স্যারের কাছে যাব। জি, আমরা একটু সুলতান মাহমুদ রানা স্যারের কাছে যাবো। একটি খুবই ভ্যালিড একটি প্রশ্ন করেছেন একজন দর্শক। তিনি বলেছেন যে শিকদার জেড আসাদ, তিনি বলছেন যে বাংলাদেশে এতদিন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত সংখ্যালঘু মন্ত্রণালয় কেন চালু করা হচ্ছে না বা প্রতিষ্ঠা করা হচ্ছে না। এটি বিশিষ্ট আইনজীবী ডক্টর কামাল হোসেনের গণফোরামও কিন্তু এই দাবিটি করেছেন যে বাংলাদেশে খুব দ্রুতই একটি সংখ্যালঘু মন্ত্রণালয় করা দরকার। আপনি কি মনে করছেন একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে, ডক্টর সুলতান মাহমুদ রানা স্যার? আমি মনে করি যে এই যে ডক্টর কামাল হোসেন যে কথাটি বলেছেন যে সংখ্যালঘু মন্ত্রণালয়, আমাদের এই বাংলাদেশে যদি আমরা একটি সংখ্যালঘু মন্ত্রণালয় করি তাহলে কি সমস্যার সমাধান হবে? সমাধান কিন্তু হবে না, বরং সমাধান না হয়ে সমস্যাটা আরো বেশি হতে পারে। কারণ সংখ্যালঘু মন্ত্রণালয় কেন করতে হবে? আমি এটা কোনো যুক্তি খুঁজে পাই না। এই কারণে যে একটি রাষ্ট্র যদি অসাম্প্রদায়িক হয়, একটি রাষ্ট্রে যদি ধর্মনিরপেক্ষতা থাকে, একটি রাষ্ট্রে যদি আমাদের বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনায় বাংলাদেশ তৈরি হয়েছে সেটি যদি যথার্থ থাকে, তাহলে তো সেইখানে সংখ্যালঘু এইরকম একটি নাম দিয়ে বা মাইনরিটি এরকম একটি নাম দিয়ে মন্ত্রণালয় করে আবার সেই মন্ত্রণালয়টাই তো আমার কাছে মনে হয় যে একটি সাম্প্রদায়িক চিন্তার অংশ হতে পারে। কাজে আমার মনে হয় না যে এই ধরনের সংখ্যালঘু এরকম একটি আলাদা মন্ত্রণালয় গঠন করা। তবে হ্যাঁ, আমরা জানি যে একটি বিশেষ গোষ্ঠী, মানে একটি শক্তি থাকবে বা প্রশাসনের একজন লোক থাকবে যারা শুধু এই বিষয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভাববেন। এই জন্য অনেকে বিষয়টি এটি যদি ওইভাবে কেউ ভেবে থাকে তাহলে তার, আমি মনে করবো এটি সংকীর্ণ চিন্তার অংশ হতে পারে। কারণ একটি রাষ্ট্রে নাগরিক হিসেবে আমরা যদি তখন আলাদা করে ফেলি, ডিভাইডেড করে ফেলি, যে আমাদের মন্ত্রণালয় আলাদা রয়েছে, আমাদের চলাফেরা আলাদা জায়গায়, আমাদের কথা বলার জায়গা আলাদা, তাহলে কিন্তু প্রশ্নটি তখন আর একটা বেশি হয়ে যায়। তো ওই প্রশ্নের দিকে না গিয়ে বরং রাষ্ট্রকে কি করে আর একটু সমুন্নত সুন্দর করা যায় সে চিন্তা করতে হবে। যেমন এই গত বেশ কিছুদিন ধরে 5-7 বছরের মধ্যে যে হামলাগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, এবং কেউ কেউ পোস্ট করেছে, কেউ পোস্ট না করে তার নাম দিয়ে পোস্ট করা হয়েছে এবং যার শেয়ার করেছে। তো এটি যে নিশ্চয়ই কোনো সুচিন্তিত কোনো বিষয় না, এটা কিন্তু আমরা পরিষ্কার আমরা বুঝতে পারি। তো সেই জায়গা থেকে কিন্তু সরকার একটি জায়গায় স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে, সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে, যে যেখানে সেখানে ধর্মীয় উস্কানিমূলক বা কাউকে আঘাত করে কোনো পোস্ট করা যাবে না। তো আমরা যদি আমাদের অপব্যবহার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু সেই জায়গায় আমরা ধরলাম যে সেই অপব্যবহারগুলো হচ্ছে। অবশ্যই যে কোনো জিনিস হলে প্রথম দিকে এরকম নানাবিধ টানাপোড়েন থাকেই, কিন্তু একটা পর্যায়ে কিন্তু এটির সংস্কার হোক, যেভাবে হোক, এটা সমাধান আসবে। কিন্তু এই আইনের কিন্তু গুরুত্ব রয়েছে। এই আইনের গুরুত্বটা কিন্তু আমরা এখানে বুঝতে পারি যে যদি আজকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্ন উঠেছে যে তারা যদি তাদের মনিটরিংটি, আইসিটি মনিটরিংটি আরো বাড়ায়, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে সাম্প্রদায়িক হামলা হওয়ার আগেই তারা এই ধরনের প্রোটেকশনে যেতে পারে। আমরা যেমন আমাদের অনেক শিক্ষার্থীকে আমরা অনেক সময় পরামর্শ দিই, তারা যদি সংখ্যালঘু কোনো শিক্ষার্থী যদি কোনো এই ধরনের কোনো পোস্ট দেয়, আমরা কিন্তু আগে থেকে তাদেরকে সতর্ক করি, তোমরা এটা করো না, এই ধরনের আইন আছে, তুমি এই আইনের বেড়াজালে আটকে যাবে, তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। তো আমাদের রাষ্ট্রের জায়গা থেকে উচিত এই সচেতনতা গুলো বাড়ানো, যে কোন পোস্ট গুলো ফেসবুকে করা যাবে, কোনটির ক্ষেত্রে সমস্যা আছে, কোনটি সমস্যা নাই। এইগুলো আমরা যেমন ফেসবুক, একটি 18 বছরের বাচ্চা, ওর বয়স না হলেও 18 বছর লিখে ফেসবুক খুলে দিতে পারছে, একজনের 10টা ফেসবুক আছে, একজন নামে বেনামে ফেসবুক খুলছে। এই জায়গাগুলো আর একটু যদি নিয়ন্ত্রণ করা যায়, যে একজন অনেকের ফেসবুক ফোন চালাতেই পারেন না, তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাকে সেক্ষেত্রেও গ্রেপ্তার হয়েছেন একাধিকবার, এটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। আসলে এরকমও আছে, এমনকি গ্রাম এলাকায় আমরা জানি যে ফেসবুক একটা স্মার্টফোন, এখন তো স্মার্টফোন ছাড়া কেউ ব্যবহার করে না। গ্রাম এলাকায় একজন রিক্সাওয়ালাও একজন কিছুই জানে না,
লেবার শ্রেণীর মানুষও কিন্তু সে মোবাইল কিনে নিয়ে এসে তার পাশের জনকে দিয়ে বলছে যে ভাই তুমি আমাকে আমার একটা ছবি তুলে একটা ফেসবুক খুলে দাও। ও কিন্তু ওর ওই পাসওয়ার্ড কি কাকে বলে এটা বুঝে না। ওই দেখা যাচ্ছে যে খুলে দিচ্ছে ওই একেবারে সুন্দর করে একটা রাজনৈতিক তত্ত্ব দাঁড় করিয়ে কি করে কাকে ফাঁসানো যায়, কি করে কোন দিকে মোড় নেওয়া যায়, এগুলো করা হচ্ছে বা হচ্ছে। আমরা যে গত 7-8 বছরের ঘটনাগুলো জানি সেগুলো থেকেও কিন্তু এগুলো এসেছে, যে একেবারে যে বুঝে না সেও ফেসবুক চালায়, সেও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিচ্ছে। তো আসলে ও দিচ্ছে কিনা বা ও করছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু খতিয়ে দেখার ব্যাপার রয়েছে। যার জন্য আমাদের উচিত হবে যে একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করা, একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা, যে ফেসবুক কে খুলতে পারবে, কিভাবে খুলতে পারবে, এবং তার নিয়ন্ত্রণ রেগুলেটরি প্রতিষ্ঠানটা কি, সেটি যদি করে তাহলে ওই সংখ্যালঘু মন্ত্রণালয় করার প্রয়োজন নেই। কারণ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু এক, আমরা মানুষ। আমরা যদি এই ধর্মকে নিয়ে সংখ্যা গুরু আর সংখ্যা লঘু চিন্তা করি তাহলে সেই চিন্তাটা আমাদের, আমি মনে করব, সংকীর্ণ চিন্তার অংশ হবে। জি, আমরা একটু অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী দাদার কাছে যাব। দাদা আপনার মিউট করা আছে। আমাদের একজন দর্শক এবং লেখক নিহার রঞ্জন, তিনি জানতে চেয়েছেন আপনার কাছে যে আমাদের দেশের সংখ্যালঘুরা আসলে কতটুকু নিরাপদ। আপনি যদি এই বিষয়টি বলতেন, আপনার কাছে উনি জানতে চাইছেন নিহার রঞ্জন দাদা। তিনি জি, গৌতম চক্রবর্তী দাদা, আসলে সংখ্যালঘুরা তো আমরা দেখছি নিয়মিত এই দেশ থেকে চলে যাচ্ছেন, ভারতে চলে যাচ্ছেন নিয়মিত, তার প্রত্যেকটি আদমশুমারিতে তাদের সংখ্যা পরের বারে কমে যাচ্ছে আগের বারের চেয়ে। তারা তার নিশ্চয়ই অনিরাপদ রয়েছেন, অনিরাপদ বোধ করছেন। আপনি নিজে কতটুকু নিরাপদ বোধ করছেন? দর্শকের প্রশ্ন এমন। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে নিজকে নিরাপদ মনে করি, কিন্তু সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে আছে এরকম ভাবে আমি স্পষ্ট ভাবে বলতে পারবো না। এই কারণে বলতে পারবো না, ছোট্ট ঘটনা নিয়ে যেভাবে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক। কারণ একটা ফেসবুকে একজন একটা স্ট্যাটাস দিল, সেই লোককে গ্রেপ্তার করা হলো। একটি ব্যক্তি একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে একটা গ্রামকে জ্বালিয়ে দেওয়া হবে, একটা গ্রামে, টোটাল গ্রামে ভাঙচুর করা হবে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই সমস্ত কারণেই আমাদের এ দেশ থেকে ভারতে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সংখ্যা বাংলাদেশ থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। সেই কারণে আমি দর্শকের সাথে একমত যে নিরাপদ আমরা সবাই না। সেই নিরাপত্তার জন্য আমাদের প্রথমত নিজেদের সংগঠিত হতে হবে। আমরা মনে করি নিজেরা সংগঠিত হয়ে যারা আমাদের উপর আক্রমণ করতে আসবে তাদেরকে প্রতিহত এই জায়গাতে যদি আপনাকে একটু প্রশ্ন করি, ঠিক এই জায়গায় দাদা আপনাকে একটু সম্পর্ক প্রশ্ন করি, যে আমরা অনেকেই মনে করি বা অনেকেই ধারণা করেন যে ভারতে মুসলিমরা অনেকটা প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হন এই ধরনের সহিংস ঘটনার ক্ষেত্রে, যেটি বাংলাদেশে হয় না। আপনি যে বিষয়টি বলছিলেন সেটি যুক্ত করলাম, আপনি এই বিষয়টিকে আরো বিশদভাবে যদি বলতেন। আপনার সাথে একমত। ভারতে হিন্দুদের সাথে মুসলিমদের অনেক গোলমাল হয়, অনেক দাঙ্গা হয়। এই দাঙ্গার লোকজন মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ হওয়ার পরেও তারা কিন্তু একত্রে মিলে প্রতিহত করে। তারা নিজেদের সমস্যা সমাধান করার জন্য নিজেরা প্রতিহত করে, নিজেরা ভালো থাকার চেষ্টা করে, এবং কোনো হিন্দু জনগোষ্ঠী যদি তাদের অত্যাচার করে সেই অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে। সেই কারণে দেখা যায় যে ভারতের মুসলমানরা কিন্তু আমাদের বাংলাদেশে কিংবা পাকিস্তানে চলে যাচ্ছে। তারা মনে করে ওই ভারত, ওই পশ্চিম বাংলা তাদের মাতৃভূমি, তাদের মাতৃভূমিতে তারা থাকবে, তাদের অধিকার তারা রক্ষা করে থাকবে এবং নিজেদের শক্তি দিয়ে তাদের অধিকার রক্ষা করবে। আমাদেরও এই ধরনের মানসিকতা গড়ে তোলা উচিত। দল মত নির্বিশেষে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিজেদের একত্রতা বোধ তৈরি করতে হবে, একত্র থাকতে হবে। একজনের স্বার্থহানি হলে অন্যের সেটা প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। এবং আমরা এদেশ আমার দেশ, এদেশ আমার মাতৃভূমি, এদেশকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। এই যুদ্ধ করা স্বাধীন দেশে আমার অধিকার নিয়ে আমি এখানে বসবাস করব, আমার অধিকারকে আমি প্রতিষ্ঠিত করব। আমি সেই অধিকারকে প্রতিষ্ঠা করে এই দেশে বসবাস করে এই ধরনের মানসিকতা আমাদের পোষণ করা উচিত। আমি মনে করি না এই যে সালনায় যে ঘটনা ঘটলো ফেসবুকের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে ঘটলো, আগের দিন
যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার পরের দিন কিন্তু আক্রমণ হয়েছে। এই আক্রমণের পিছনে কোনো জলাশয় অথবা রাষ্ট্রীয় কোনো ব্যাপার আছে কিনা সেটা এটা ভেবে দেখার ব্যাপার আছে বলে আমি মনে করি। আর বাংলাদেশটা কি বৃহৎ জনগোষ্ঠী, আমরা বসবাস করি। বাংলাদেশে কোন প্রান্তে কখন কি হবে এটা কিন্তু কেউ আমরা বলতে পারবো না। আজকে হয়তো সালনায় ঘটেছে, কালকে কুমিল্লায় ঘটবে, আরেকদিন খুলনায় ঘটবে, যে কোনো জায়গায় যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। সেই ধরনের ঘটনা প্রতিবাদ এবং প্রতিরোধ করার মানসিকতা আমাদের থাকতে হবে। আমি যে এলাকা থেকে নির্বাচন করি আপনাদের স্পষ্ট বলতে চাই, সেই এলাকার, আমার নির্বাচন এলাকার 95% মুসলিম জনগোষ্ঠী। সেই মুসলিম জনগোষ্ঠীর ভোটে কিন্তু আমি নির্বাচিত হই। তাহলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি না থাকে, সম্প্রীতির মনোভাব আমাদের না থাকলে আমাকে কেন অধিকাংশ মুসলিমরা ভোট দেয়? তাহলে নিশ্চয়ই বাংলাদেশের অধিকাংশ মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। কিছু চেনা গোষ্ঠী অনৈতিক কাজের জন্য আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি করতে চাই না। আমরা হিন্দু মুসলিম সবাই ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমার মাতৃভূমিতে আমরা একত্রে বসবাস করতে চাই। এই চিন্তা নিয়ে আমরা করতে চাই। জি, আমরা একটু শেষ দিকে অল্প করে শুনবো সবার কাছ থেকেই। জি, আমরা প্রথমে একটু অজয় দাস স্যার আপনার কাছেই শুনবো, যেটি আমরা এক কথা উঠে আসলো গৌতম দাদার মাধ্যমে, যে অনেক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। আসলে প্রতিরোধ গড়ে তুলতেই হবে, নাকি সরকারি কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য উদ্যোগী হবেন? কোনটি হবে আসলে সামনের সমাধান? প্রতিরোধ মানে পাল্টাপাল্টি না, কিন্তু এটা মনে রাখতে হবে। অর্থাৎ ওই যে আপনি বললেন, মানে একজন উপস্থাপক কিন্তু ওইভাবে বলবেন না কখনো যে ওখানে মুসলিমরা প্রতিরোধ করে কাজেই তো এখানে হিন্দুরা প্রতিরোধ করে না কেন। দাঙ্গা মানে দুই পক্ষ মুখোমুখি হওয়ার ব্যাপার না। সমাজের শুভ শক্তি সবাইকে মিলে এই যে একটা অসৎ প্রবণতা, সেটাকে রুখতে হবে। সেটার জন্য আপনার শিক্ষায় থাকতে হবে, আপনার দৈনন্দিন জনসভা করেন, সমাবেশ করেন, পত্রিকায়, সংবাদপত্রে আলোচনা, টেলিভিশনে আলোচনা, সেইখানে কথাগুলো আনতে হবে। এবং যারা এগুলো আনবে তাকে আপনি এখানে এসে মুক্ত মনে কথা বলে রাজনীতির সমান অধিকার বলে সাম্প্রদায়িক প্রচার করতে দিলেন, সেটা কোনো কাজের কাজ হবে না। আমাদের দেশে একটা দুর্ভাগ্য যে সরকারগুলোর সদিচ্ছারও অভাব লক্ষ্য করা যাচ্ছে, বিষয়টা এই জন্যই উঠে আসছে। হ্যাঁ, তো আপনি দেখেন যে ওই যে ব্রাহ্মণবাড়িয়া বললাম, যে ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ, বিএনপি সব আইনজীবীরা মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে রসরাজ যে কোনো অন্যায় করে নাই, কিন্তু তার পক্ষে কেউ দাঁড়াবে না। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল। তো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আওয়ামী লীগের তো কেন্দ্রীয় নেতাদের উচিত ছিল ওই আইনজীবীদের মধ্যে দলের যত লোক আছে সবাইকে দল থেকে বহিষ্কার করে দেওয়া। আওয়ামী লীগ কি সেটা করেছে? করে নাই তো। সেটা আমাদের আর একটা দুর্ভাগ্য হলো আমাদের দেশে যে ধর্মান্ধরা, বাংলাদেশে বলেন, ভারতে বলেন, ভারতে বিজেপির কিছু কিছু লোক মনে করে না যে এই করোনা, আমাদের এখানে যেমন বলে যে করোনায় টিকা নেওয়ার দরকার নাই, করোনায় স্বাস্থ্যবিধি বলে কিছু নাই, বলে না? একই প্রচার কিন্তু ভারতের মধ্যেও আছে। একই প্রচার ওই আমেরিকার উগ্র খ্রিস্টান যারা, তাদের মধ্যেও আছে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, এই যে বিজ্ঞান যারা মানে না, বিজ্ঞানের সত্য যারা মানে না, যারা মনে করে যে এখনো এই পৃথিবী সূর্যের চারদিকে না ঘুরে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, তাই না? ডারউইনের বিবর্তনবাদ যারা মানে না, তারা দেখেন বিজ্ঞান মানে না, কিন্তু বিজ্ঞানের যে অগ্রগতির যে সুফল, আধুনিক তথ্য প্রযুক্তি, সেটাকে কত ভালোভাবে ব্যবহার করতেছে সমাজের ক্ষতি করার জন্য, মানুষে মানুষে ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য, মানুষকে একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়ার জন্য, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির জন্য। দেখেন সমানে কিন্তু তারা এই ফেসবুক ব্যবহার করতেছে, মোবাইল ফোন ব্যবহার করতেছে, হ্যাঁ। এবং যখন আবার একদল দেখবেন যে যখন এগুলোকে বন্ধ করতে যায় আইন দিয়ে, তখন পুলিশ আবার মনে করে যে ভালোই তো, একটা ছেলের নামে একটা বদনাম দিয়ে তার কাছ থেকে তাকে ধরে আইনা, রিমান্ডে আইনা তার কাছ থেকে কিছু আদায় করা যায়। তথ্য প্রযুক্তির আইন আছে খুব ভালো, কিন্তু সেটার কত অপব্যবহার কারা করতেছে? কখনো পুলিশ করতেছে, কখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করতেছে, আমার বিরুদ্ধে লিখলো কেন, তথ্য প্রযুক্তি আইনে একটা মামলা দিয়ে দাও। কখনো থানার ওসি মনে করতেছে যে আমার বিরুদ্ধে কেন
বলল আমি এখানে অনিয়ম করি, দুর্নীতি করি, কাজেই আমার কাছ থেকে আচ্ছা ঠিক আছে তাইলে ধরে নিয়ে আসো। এমপি সাহেব মনে করে যে আমার বিরুদ্ধে কেউ কিছু লিখতে পারবে না, যদি কিছু লেখে তাইলে তথ্য প্রযুক্তির মামলাটা দিয়ে দাও। আইনের অপব্যবহারটা হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি অপব্যবহার করছে যারা, এই যে এতগুলো দৃষ্টান্ত দিলেন যে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি, তারাই তো সবচেয়ে বেশি অপব্যবহার করতেছে। ছুটি দেয় নাই সরকার, প্রচার করে দিল যে সরকার 7 দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে। এই যারা অপব্যবহার করতেছে তথ্য প্রযুক্তির, তার বিরুদ্ধে কিন্তু সমাজকেই রুখে দাঁড়াতে হবে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হবে না। একজনে কান চিলে নিল বলে আপনি চিলের পিছনে ওরা শুরু করলেন, সেটা হলে হবে না। এবং এইটা দলমত নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন সবাই মিলে যদি করে, তাইলে আমরা একটা ভালো অবস্থানে আসতে পারবো। এবং সেটাই করতে হবে যদি বাংলাদেশকে আর 20 বছরের মধ্যে উন্নত বিশ্বের সারিতে দেখতে চাই, জ্ঞান বিজ্ঞানে উন্নত, সমৃদ্ধ, গর্বিত একটা দেশ, যেটা 71-এর আমাদের মূল লক্ষ্য ছিল, সেটা যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই এই সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে হবে। জি, দুঃখিত, আমি একটু ইন্টারনেট কানেকশনে ইন্টারাপ্টেড হয়েছিল। জি, হ্যাঁ, আমি শেষ শুনতে পাচ্ছেন? করেছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি শেষ করেছি আমার বক্তব্য। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। অজয় দাস শেষ করেছেন। হ্যালো, শুনতে ইমরান, পাচ্ছেন কি? আমরা শুনতে হ্যালো, পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, ও, শোনা যাচ্ছে কি? হ্যাঁ আমরা শুনছি তো, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, হ্যাঁ। দুঃখিত, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে কি? জি, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের?